শুরু করা যাক একটা অঙ্কের সমস্যা দিয়ে। কিন্তু আমরা এখন এই যে কোয়ান্টাম কম্পিউটারের যে কথা শুনতে পাই, দরকারটা কি? এত তো কম্পিউটার। কিন্তু কম্পিউটারে কি এইটা করতে পারবে? কোয়ান্টাম কম্পিউটার পুরোপুরি আলাদা জিনিস। আমরা এমন অনেক কিছু করতে পারি যেটা আমাদের এখনকার কম্পিউটারে আমরা ভাবতেও পারি না। কোয়ান্টাম মেকানিক্সে এই কপি পেস্ট জিনিসটা করা যায় না। অনেকের মনে হতেই পারে যে এই যে কপি পেস্ট করতে পারছি না, এটা তো কোয়ান্টাম কম্পিউটারের দুর্বলতা। আপনি আমাকে আজকে একটা ধান দিন, আগামীকালকে দুটো ধান, তারপরের দিন চারটে, তারপরের দিন আটটা। আইনস্টাইনে ভুল হতে পারে, আইনস্টাইনে ভুলতে পারে। সেখানে কিন্তু পরমাণুগুলো কথা বলছে না, লেজার পরমাণুর সাথে কথা বলছে। ওরা বাবা, সে তো আমাদের ক্যানাডার থেকেও ঠান্ডা। ক্যানাডা কেন, এ তো আন্টার্কটিকার ঠান্ডা হয়ে গেছে শিশু। এই কোয়ান্টাম কম্পিউটার ব্যাপারটা আসতে আর কত দেরি? আমরা যে খবরের কাগজ শুনলেই দেখি যে কালই একটা কোয়ান্টাম কম্পিউটার এসে দুনিয়ার সব সমস্যা এসবের সমাধান করে দেবে। এর মধ্যে কতটা সততা আছে আর কতটা হাইপ আছে? যদি আমরা মনে করি যে সামনের বছরই কোয়ান্টাম কম্পিউটার জগৎ উদ্ধার করে দেবে, সেইটা কিন্তু বাড়িয়ে বলা হয়ে যাচ্ছে। কারণ ডিভাইসটা আলটিমেটলি বানাতে হবে, তো সেটা কারা বানাচ্ছে আর কীভাবে বানাচ্ছে? কোয়ান্টাম কম্পিউটার ক্লাসিক্যাল কম্পিউটারের থেকে অনেকটাই আলাদা। তাহলে জিনিসটা বানাতে অসুবিধা কোথায়? এখনও কেন আমরা খেটে যাই? সেই বিজ্ঞানীরা কত ভালো করে কাজ করছে তার উপর নির্ভর করবে আমাদের ভবিষ্যতে অ্যাকাউন্ট সুরক্ষিত থাকছে কিনা। নতুন টেকনোলজি এর প্রচুর সম্ভাবনা আছে, প্রচুর চ্যালেঞ্জও আছে, কিন্তু আমরা আশাবাদী হতে পারি। কোয়ান্টাম কম্পিউটিংয়ের যদি আমরা ইতিহাসের দিকে তাকাই, তাহলে অনেকেই প্রথমে রিচার্ড ফাইনম্যানের নাম করে। রিচার্ড ফাইনম্যান কোয়ান্টাম কম্পিউটিংয়ের প্রথম দিককার আইডিয়া 1980s উনি এনেছিলেন। ওই সময় আর কারোর নাম পাওয়া যায়? রিচার্ড ফাইনম্যান তো বিশাল বড় পদার্থবিদ, তো সবার প্রথমে তার নামই মাথায় আসে। কিন্তু ফাইনম্যান ছাড়াও আরও দুজন একই সময় কোয়ান্টাম কম্পিউটিং দিয়ে কী করা যেতে পারে ভাবছিলেন। এরা হচ্ছেন পল বেনিয়ফ, আমেরিকান পদার্থবিদ, আর ইউরি ম্যানিন, রাশিয়ান পদার্থবিদ। একই সময় কোয়ান্টাম মেকানিক্স দিয়ে যে কম্পিউটেশন করা যেতে পারে এবং সেটা কীরকম হতে পারে এই নিয়ে ওনারা ভাবনা চিন্তা করছিলেন। আর তাছাড়াও কোয়ান্টাম ফাউন্ডেশনস আর কোয়ান্টাম অপটিক্সেও কিছু কাজ চলছিল এই ব্যাপার নিয়ে। হ্যাঁ, এই কোয়ান্টাম ফাউন্ডেশন বললে এটা খুব ভালো ব্যাপার, কারণ আমরা দেখেছি যে কোনো বিষয়ই যখন ডেভেলপ করে তখন সেটা হঠাৎ করে ডেভেলপ হতে পারে না, তার পিছনে বহু দিনের কাজকর্ম থেকে থাকে, তারপরে সেটা ডেভেলপ করে। তো ফাউন্ডেশন বলে নো ক্লোনিং থিওরেমের নামটা প্রথমেই মাথায় আসছে, তাই না? যে নো ক্লোনিং থিওরেমে সেটা খুব মজার লাগে আমার, যে ইনফরমেশন কপি করা যাবে না কোয়ান্টাম মেকানিক্সে। হচ্ছে সারমর্ম। এক্স্যাক্টলি, আমার কাছে এই যেমন দেখো, আমাদের একই বইয়ের দুটো কপি রয়েছে এখানে, খুব ফেমাস বই, নেলসন চুয়াং। এই বইয়ের দুটো কপি, দুটো কেন, বইটার বহু কপি বিক্রি হয়েছে। সেই বইটা আমরা ইজিলি জেরক্স করতে পারি, চাইলে কম্পিউটারে কপি পেস্ট করতে পারি। ইনফ্যাক্ট যদি আমি জেরক্স দোকানে নিয়ে যাই, যিনি জেরক্স করছেন তাকে বইটা পুরো পড়তেও হবে না, তিনি না পড়েই কিন্তু জেরক্সটা করে দেবেন। একদম। তো কোয়ান্টাম মেকানিক্সে কী সমস্যা এটা করতে গেলে? কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে সেটাই মজা, যে কোয়ান্টাম মেকানিক্সে এই কপি পেস্ট জিনিসটা করা যায় না, তাই না? কোয়ান্টাম মেকানিক্সে যেহেতু আমরা এখানে খুব সূক্ষ্ম ইনফরমেশান নিয়ে কাজ করি, একটা পরমাণুর মধ্যে কি ইনফরমেশান আছে, ইনফরমেশানটাকে যখনই আমি কপি পেস্ট করতে যাচ্ছি, ইনফরমেশানটা তখনই কিন্তু ঘেঁটে যাচ্ছে। একদম। এইটাই যে কারণে কোয়ান্টাম কম্পিউটার ক্লাসিক্যাল কম্পিউটারের থেকে অনেকটাই আলাদা। সেই অনেকের মনে হতেই পারে যে এই যে কপি পেস্ট করতে পারছি না, এটা তো কোয়ান্টাম কম্পিউটারের দুর্বলতা, কিন্তু সেটা নয়। এই যে কপি পেস্ট করা যায় না, এটা জাস্ট এটা বলে দেয় যে কোয়ান্টাম ইনফরমেশন ব্যাপারটা একটু অন্যরকম, আর এই অন্যরকম জিনিসটা ব্যবহার করি আমরা নতুন কিছু করতে পারি। আর এই ক্ষেত্রে কোয়ান্টাম ফাউন্ডেশনসের আরও একটা উদ্ভাবনা মাথায় আসে, যেটা হচ্ছে বেলস ইনইকুয়ালিটি। এটা হয়তো অনেকে শুনে থাকবেন। বেলস ইনইকুয়ালিটি 2022 সালে যে তিনজন ফিজিসিস্টকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, বেলস ইনইকুয়ালিটি নিয়ে গবেষণা করার জন্যই দেওয়া হয়েছিল। একদম। তো বেলস ইনইকুয়ালিটির তত্ত্ব আবিষ্কার হয়েছিল 70-এর দশকে, এবং তার এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশন, যেটা ফিজিক্সের আলটিমেট জিনিস, সেটা হয় 2022-এ। একটু সহজ করে বলো বেলস ইনইকুয়ালিটি ব্যাপারটা কি? তো বেলস ইনইকুয়ালিটি বলে যে দুটো কণার মধ্যে তারা যদি ক্লাসিক্যাল হয়, মানে আমাদের নিউটনিয়ান ফিজিক্স মেনে চলে, তাদের মধ্যে সম্পর্ক খুব নির্দিষ্ট রকমের হতে পারে। এটা বোঝানো হচ্ছে, এটা হচ্ছে বেলস ইনইকুয়ালিটি। কিন্তু কোয়ান্টাম মেকানিক্যালি বেলস ইনইকুয়ালিটির লিমিটটা কোয়ান্টাম অণুপরমাণু তারা এটাকে ভাঙতে পারে, এবং এই এক্সপেরিমেন্টাল ডেমনস্ট্রেশনটাই 2022-এ দেখান তিনজন পদার্থবিদ, যে কোয়ান্টাম অণুপরমাণু এই বেলস ইনইকুয়ালিটি লিমিট ভেঙে দেয়, এবং তার মানেই কোয়ান্টাম ইনফরমেশনে, যে কোয়ান্টাম পার্টিকেলে
অন্যরকম ব্যাপার আছে, যেটা নিউটনিয়ান ফিজিক্স দিয়ে ব্যাখ্যা করা যায় না। আইনস্টাইন নিজে তো বহু কাজ করেছেন কোয়ান্টাম মেকানিক্সের শুরুর দিকে, কিন্তু উনি কখনোই কোয়ান্টাম মেকানিক্স নিয়ে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না। না, উনি বলেছিলেন ভুতুড়ে কাণ্ড কারখানা, এটা আমি মানতে পারছি না। স্পুকি অ্যাকশন এট এ ডিস্টেন্স, মানে দুটো কোয়ান্টাম পার্টিকেল তাদেরকে তুমি যত দূরেই রাখো না কেন, তারা নিজেদের মধ্যে এমনভাবে তাদের সম্পর্ক রয়েছে যেন একটা ভুতুড়ে সম্পর্ক তাদের মধ্যে। তো সেইটা আমরা ব্যবহার করছি এখন কোয়ান্টাম কম্পিউটিংয়ে। সেটা আমরা এখন ব্যবহার করছি। আইনস্টাইনের ধারণা ছিল যে এটা ভুল, কিন্তু এই 2022 এক্সপেরিমেন্ট, যে 2022 নোবেল প্রাইজে যে এক্সপেরিমেন্ট পুরস্কার পায়, সেটা দেখিয়ে দেয় যে আইনস্টাইনই ভুল ছিলেন। আইনস্টাইনে ভুল হতে পারে, আইনস্টাইনও ভুল হতে পারে। ফিজিক্সে যে কেউ ভুল হতে পারে, এক্স্যাক্টলি। সায়েন্সে যে কেউ ভুল হতে পারে। এই যে ফাউন্ডেশনের আমরা কথাগুলো বললাম, তো এই ফাউন্ডেশনের উপরে ভিত্তি করে তারপরে যেমন 90s শুরুর দিকে পিটার শোর তার ফ্যাক্টরাইজেশনের অ্যালগোরিদম, সেটা হলো যেটা নিয়ে আগে আমরা আলোচনা করলাম, উৎপাদকের বিশ্লেষণ। তো আমি যতদূর ইতিহাস শুনেছি, যে মানে আমার সুপারভাইজার তাদের কাছ থেকে, যে ওই সময় 90s শুরুর দিকে যখন পিটার শোর তার অ্যালগোরিদম বার করলো যে প্রাইম নাম্বার ফ্যাক্টরাইজ করা যায় কোয়ান্টাম কম্পিউটার দিয়ে, তারপর থেকেই কিন্তু এই কোয়ান্টাম কম্পিউটিং এই ফিল্ডে একটা বিশাল এক্সাইটমেন্ট বা উন্মাদনা শুরু হলো। নিশ্চয়ই, তখনই গভর্নমেন্ট এজেন্সি, প্রচুর ফান্ডিং এজেন্সি, এমনকি ন্যাশনাল সিকিউরিটি, মিলিটারিও নড়জড়ে বসলো। তার কারণ হচ্ছে এই এনক্রিপশন ব্যাপারটা, বা এনক্রিপশন ভাঙা, এগুলো মিলিটারি ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যদি কোনো গভর্নমেন্ট বা মিলিটারি কোনো সংকেত পাঠাতে চায় যেটা শত্রুপক্ষ পড়তে না পারে, তাহলে এনক্রিপ্ট করে পাঠাতে চায়। আর এখন যদি তার শত্রুপক্ষ সেই এনক্রিপশন ভেঙে ফেলতে পারে, তারা চূড়ান্ত অ্যাডভান্টেজ পেতে পারে। যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমরা অনেকে ইতিহাসটা জানি যে জার্মান এনিগমা মেশিন, সেই এনিগমা মেশিনটা ভেঙেছিল ব্রিটিশরা। আর তখন অ্যালান টুরিং, যাকে কম্পিউটার এমনি নর্মাল কম্পিউটারের অন্যতম পথিকৃৎ বলা হয়, তিনি সেই কোডটা ব্রেক করেছিলেন। হ্যাঁ, তো সেই কোডটা ব্রেক করে সেখান থেকে কম্পিউটার সায়েন্সের শুরু। তো সেই মোটিভেশনটা কোয়ান্টাম কম্পিউটিংয়ের জন্য একটা বিশাল বড় মোটিভেশন। হ্যাঁ, এবং সেখান থেকে তো কোয়ান্টাম কম্পিউটিংয়ের এই কোয়ান্টাম অ্যালগোরিদমস, এই ব্যাপারটা গবেষণা শুরু হয়। আর তারপরে পরেই আসে হচ্ছে গ্রোভারের সার্চ অ্যালগোরিদম, যেটা একটা গুরুত্বপূর্ণ মাইলস্টোন কোয়ান্টাম কম্পিউটিংয়ের ডেভেলপমেন্টে। মানে তখন বিভিন্ন ম্যাথামেটিশিয়ান বা থিওরিস্ট তারা এই কোয়ান্টাম কম্পিউটিং ফাউন্ডেশন সেটা ব্যবহার করে নানান রকম অ্যালগোরিদম তারা আনতে থাকলেন ওই সময়টাতে। নিশ্চয়ই, এখন সেই অ্যালগোরিদমের অনেক ক্ষেত্রে অ্যাপ্লিকেশন থাকতে পারে, যেমন মেশিন লার্নিং, ডেটা সায়েন্স। আমরা এখন ভাবি যে ওই সব অ্যালগোরিদম লাগিয়ে এইসব ফিল্ডেও ইমপ্রুভমেন্ট পাওয়া যেতে পারে। ফাউন্ডেশন নিয়ে আমরা কথা বললাম, আর ফাউন্ডেশনের পরে অ্যালগোরিদম, সেটা নিয়েও নানান সমস্যা সমাধান করার জন্য অ্যালগোরিদম, সেটা নিয়ে কথা হলো। এইবারে আমরা একটা জিনিস নিয়ে আলোচনা করি যে কোয়ান্টাম কম্পিউটিংয়ের ওই সময়কার ইতিহাসে 1990s আর কোন ধারায় থিওরিটিক্যাল, আমি যদি দেখি, আর কোন ধারায় কাজ হচ্ছিল। এই সময় আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ে কাজ হচ্ছিল, যেটা হচ্ছে কোয়ান্টাম এরার কারেকশন। এরার মানে তো ভুল। কম্পিউটেশন হচ্ছে গণনা, আর গণনা করতে গিয়ে আমরা তো আকছাড়ি ভুল করি, কম্পিউটারও করে। আচ্ছা, কিভাবে? এই কম্পিউটারে ধরে নাও ভেতরে গণনা হচ্ছে যখন, তখন কি হচ্ছে, কিছু ট্রানজিস্টার আছে, তার মধ্যে দিয়ে কারেন্ট যাচ্ছে, সেখানে ট্রানজিস্টার অন বা অফ হচ্ছে, সেখান থেকে 0 বা 1 হচ্ছে। এখন ধরো মহাকাশ থেকে একটা কসমিক রে এসে সেই ট্রানজিস্টারের মধ্যে দিয়ে চলে গেল। ট্রানজিস্টার তারপরে ঠিকই থাকবে, কিন্তু এই তাৎক্ষণিকের জন্য ভোল্টেজটা চেঞ্জ হয়ে যাবে, তো 0টা 1 হয়ে যেতে পারে। তো আমরা যতক্ষণ ট্রানজিস্টারে যদি আমরা 1 + 1 2 করতে চাই, সেটা 2 না হয়ে 0 হতে পারে, তো সেখানেই ভুল হয়ে গেল। আচ্ছা, এরকম ইন্টারেস্টিং যে এই ভুলটা কিন্তু আমরা বলছি না যে কেউ কোডে ভুল করেছে বা সফটওয়্যারে ভুল, এটা নয়। ভুল হচ্ছে কারণ গণনাটা হচ্ছে ট্রানজিস্টারের মধ্যে, আর ওই মোমেন্টারিলি একটা কসমিক রে গিয়ে ট্রানজিস্টার বিগড়ে দিল, সেই জন্যই সেখান থেকে ভুল হচ্ছে, ফিজিক্যাল প্রসেস থেকে ভুলটা হচ্ছে। হ্যাঁ, আর তুমি এই কসমিক রে বলছো, কসমিক রে নিশ্চয়ই কানি মানে গেলেও হয়তো ট্রানজিস্টারের সাথে কসমিক রে এত ইন্টারাক্ট করছে না। না, সেই জন্যই আমাদের ল্যাপটপ বা কম্পিউটার আমরা সেরকম ভুল হতে দেখতে পারি না, খুবই কম হয়। খুবই কম। কিন্তু কোয়ান্টাম কম্পিউটিং, আমি যেহেতু এক্সপেরিমেন্টালিস্ট, কোয়ান্টাম কম্পিউটারে এরকম ভুল হতেই থাকে। মানে সেখানে কসমিকের জন্য ওয়েট করতে হবে না, সেখানে এমনি আলো গিয়েও একটা পরমাণুকে ধাক্কা মেরে দিতে পারে, অথবা পাশ থেকে একটা ইভেন্ট ট্রাক যাচ্ছে, সেই ট্রাকের যে চৌম্বক ক্ষেত্র বা ম্যাগনেটিক ফিল্ড, সেও পরমাণুটাকে প্রভাবিত করতে পারছে। তো কোয়ান্টাম কম্পিউটার এরকম ভুল তো আকছার প্রচুর হতেই থাকে। হ্যাঁ, তো তুমি এরার কারেকশনের কথা বলছিলে, সেইটার গল্পটা একটু বল। সেই এরার হলে চলবে না, এরার কারেকশন করতে হবে। তো ক্লাসিক্যাল কম্পিউটার বললাম ভুলটা কমই হয়, কিন্তু তাও ক্লাসিক্যাল কম্পিউটারে ভুলটা
কারেক্ট করা বা ঠিক করা খুবই সোজা। ধরো আমি একটা কোনো গণনা করছি, সেটা কোথাও কসমিক রে বা অন্য কিছু হয় ভুল হয়ে গেল। তা আমি যেটা করতে পারি, যেহেতু ক্লাসিক্যালি ইনফরমেশন খুব সহজে কপি করা যায়, আমি ওই সেম অঙ্কের গণনাটা ধরো 3টে ট্রানজিস্টার বা 3টে কম্পিউটারে প্যারালালি করলাম। তারপর কোনো একটা বেড়ে গেলে আমি 3টে কম্পেয়ার করলাম, যেটা বেশি আছে সেই যেই গণনাটা ঠিক বেশি হয়েছে সেটাই আমি নিলাম। তাহলে আমি জানলাম যে কোনটা ঠিক হয়েছিল। তো এই যেহেতু কপি করা যায়, এই ব্যাপারটা খুব সোজা হয়ে যায়। আচ্ছা, আর যেহেতু আমরা একটু আগে নো ক্লোনিং সেটা নিয়ে আলোচনা করলাম যে কোয়ান্টাম কম্পিউটারে এই কপি জিনিসটা করা যায় না, তাই এইভাবে কোয়ান্টাম কম্পিউটারে হয়তো এরারটাকে কারেক্ট করা বা ঠিক করা মুশকিল। একদম, এই নো ক্লোনিংয়ের জন্য এই কোয়ান্টাম এরার কারেকশন ব্যাপারটা একটু জটিল। কিন্তু অসম্ভব নয়, সেটাই বলছো? অসম্ভব নয়, এটাই ওই সময় এই থিওরিস্টরা দেখেছিলেন, কম্পিউটার সায়েন্টিস্ট এবং ফিজিসিস্টরা, যে এরার কারেকশন আমরা করতে পারি। কোয়ান্টাম কম্পিউটার এরারটাকে শূন্য করতে হবে না, যদি খুব ছোট করে দিতে পারি তাহলেই আমরা এমন একটা প্রসেস ডিজাইন করতে পারি যার জন্য এরারটা সবসময় কম থাকে। এটাকেই বলে কোয়ান্টাম এরার কারেকশন আর কোয়ান্টাম ফল্ট টলারেন্স। আচ্ছা, আর এই থিওরেমটা আছে বলেই আমাদের মতো এক্সপেরিমেন্টালিস্টটা একটু আশাবাদী যে আমরা যদি প্রচুর খাটাখাটনি করে এরারটাকে কম করি, তাহলে একটা সময় হয়তো বড় স্কেলে কোয়ান্টাম কম্পিউটার বানানো গেলেও যেতে পারে। হ্যাঁ, সেই জন্যই থিওরিটিক্যালি এরার কারেকশনটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় কোয়ান্টাম কম্পিউটিংয়ের ডেভেলপমেন্টে। ঠিক। বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে থাকা বাঙালি বিজ্ঞানী ও বিজ্ঞান প্রেমী দ্বারা পরিচালিত মাতৃভাষায় বিজ্ঞান প্রসারের একটি অব্যবসায়িক প্রয়াস বিজ্ঞান.org.in। বিজ্ঞান যারা ভালোবাসে বা ভয় পায় তাদের জন্য। এই পর্বটি ভালো লেগে থাকলে লাইক ও শেয়ার করে সবার সঙ্গে ভাগ করে নিন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। কমেন্ট করে জানান আপনাদের মূল্যবান মতামত। পরের ভিডিও প্রকাশের নোটিফিকেশন পেতে হলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ।